আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত ধারাবাহিক অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি তপন কুমার মণ্ডল, প্রভাষক, হিসাব বিজ্ঞান, আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ, চড়াইকোল, কুমারখালী, কুষ্টিয়া। পাঠ পরিচিতি। আমি একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কয়েকটি ছবি লক্ষ্য করো। এই ছবিগুলো নগদ লেনদেন সংক্রান্ত। এখানে আরও কয়েকটি ছবি তোমরা দেখতে পাচ্ছ। আরও কয়েকটি ছবি তোমরা লক্ষ্য করো। যে ছবিগুলো দেখলে তা সবই নগদ লেনদেন সংক্রান্ত। এই নগদ লেনদেনগুলো একটি বইতে লিপিবদ্ধ করা হয়। বইটি বিশেষ জাবেদা এবং জাবেদা ও খতিয়ান উভয়ই নামে পরিচিত। বইটির নাম কি তোমরা জানো? এসো জেনে নেই বইটির নাম কি হতে পারে। বইটির নাম হচ্ছে ক্যাশবুক। বাংলায় এটাকে নগদান বহি বা নগদান বই বলে। আমাদের আজকের পাঠ নগদান বহি বা ক্যাশবুক। আমি আজকে তোমাদেরকে নগদান বহি সম্পর্কে আলোচনা করব। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা নগদান বই কাকে বলে তা বলতে পারবে, নগদান বইয়ের শ্রেণী বিভাগ করতে পারবে, এক ঘরা, দুই ঘরা ও তিন ঘরা নগদান বই কী ও এদের ছক কেমন হবে সে সম্পর্কে জানতে পারবে, ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো কি কি তা জানতে পারবে, কন্ট্রা বা বিপরীত দাখিলা কি তা জানতে পারবে। দুঘরা নগদান বইতে লেনদেন কিভাবে লিপিবদ্ধ করতে হয় এ সম্পর্কে তারা শিখবে। আমরা শিখন ফলগুলো জেনে নিলাম। এবার দেখি নগদান বই কাকে বলে। যে বইতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সমস্ত প্রকার নগদ লেনদেন অর্থাৎ নগদ প্রাপ্তি ও পরিশোধগুলো তারিখ এর ক্রমানুসারে লিপিবদ্ধ করা হয় সেই বইকে নগদান বই বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই সংজ্ঞার মধ্য থেকে নিশ্চয় বুঝতে পেরেছ যে বইতে নগদ প্রাপ্তি ও পরিশোধগুলো তারিখের ক্রমানুসারে লিপিবদ্ধ করা হয় সেই বইকে নগদান বই বলা হয়। এখন আমরা দেখি নগদান বইয়ের শ্রেণীবিভাগ বা নগদান বই কত প্রকার হতে পারে। প্রথমে আমরা নগদান বইকে দুইটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে সাধারণ নগদান বই আর একটি হচ্ছে খুচরা নগদান বই। সাধারণ নগদান বইকে আমরা তিনটি শ্রেণীতে ভাগ করতে পারি। একটি হচ্ছে এক ঘরা নগদান বই, আরেকটি হচ্ছে দু ঘরা নগদান বই, আরেকটি হচ্ছে তিন ঘরা নগদান বই। খুচরা নগদান বইকে আমরা আরও তিন ভাগে ভাগ করতে পারি। সেগুলো হচ্ছে সাধারণ খুচরা নগদান বই, বহু ঘরা বা বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই, অগ্রদত্ত পদ্ধতির খুচরা নগদান বই। তাহলে আমরা শ্রেণীবিভাগ থেকে দেখলাম সাধারণ নগদান বইকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে আর খুচরা নগদান বইকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এখন আমরা দেখি
একঘরা নগদান বই কি বা কাকে বলে? যে সকল প্রতিষ্ঠান ব্যাংকের মাধ্যমে কোনরূপ লেনদেন না করে শুধুমাত্র নগদ অর্থের বিনিময়ে লেনদেন করে তারাই একঘরা নগদান বই সংরক্ষণ করে। অর্থাৎ এমন কিছু প্রতিষ্ঠান আছে তারা ব্যাংকের মাধ্যমে লেনদেন না করে শুধুমাত্র নগদ অর্থের বিনিময়ে লেনদেন করে থাকে, সেই সকল প্রতিষ্ঠান একঘরা নগদান বই সংরক্ষণ করে থাকে। এখন দেখি একঘরা নগদান বইয়ের ছক কেমন হয়। এখানে একটা প্রতিষ্ঠানের নাম হবে, একঘরা নগদান বই, ডেবিট ক্রেডিট থাকবে, তারিখ বিবরণ, রসিদ নম্বর, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, আবার তারিখ বিবরণ, ভাউচার নম্বর, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা। এখানে লক্ষ্য করো শুধু নগদ টাকার ঘর আছে কিন্তু ব্যাংকের কোনো কলাম নেই। এটা একঘরা নগদান বইয়ের ছক। এবার আমরা দেখি দুই ঘরা নগদান বই কি বা কাকে বলে। যে সকল প্রতিষ্ঠানে নগদ অর্থ লেনদেনের পাশাপাশি ব্যাংকের মাধ্যমেও লেনদেন সম্পন্ন করা হয়, ওই সকল প্রতিষ্ঠানে নগদ অর্থ ও ব্যাংক সংশ্লিষ্ট লেনদেন একত্রে লিপিবদ্ধের জন্য দুই ঘরা নগদান বই প্রস্তুত করা হয়। একঘরা নগদান বই অপেক্ষা দুই ঘরা নগদান বই অধিক প্রচলিত ও তথ্যবহুল। নগদ অর্থের প্রাপ্তি প্রদানের পাশাপাশি ব্যাংকে জমাকৃত অর্থের হ্রাস বৃদ্ধির পরিমাণ ও ব্যাংক উদ্বৃত্তের পরিমাণও দুই ঘরা নগদান বই হতে জানা সম্ভব। দুঘরা নগদান বইয়ের ছক কেমন হবে দেখি। ওই আগের ছকের মতোই, শুধু এখানে নগদ টাকা আর ব্যাংক টাকা দুটি কলাম আছে। ডান দিকে মানে ক্রেডিট দিকেও নগদ আর ব্যাংক এরকম দুটি কলাম আছে। অর্থাৎ মোট 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এই 12 কলাম বিশিষ্ট দুই ঘরা নগদান বই। আমরা এবার দেখি তিন ঘরা নগদান বই কি বা কাকে বলে। নগদ অর্থ ও ব্যাংক সংক্রান্ত লেনদেনের পাশাপাশি দেনা পাওনা নিষ্পত্তিকালীন বাট্টা সহকারে তিন ঘরা নগদান বই প্রস্তুত করা হয়। তিন ঘরা নগদান বই প্রস্তুতের দ্বারা নগদ উদ্বৃত্ত, ব্যাংক উদ্বৃত্ত, মোট প্রদত্ত বাট্টা এবং মোট প্রাপ্ত বাট্টার পরিমাণ জানা যায়। ধারে বিক্রিত পণ্যের অর্থ দ্রুত আদায়ের জন্য বিক্রেতা ক্রেতাকে এই বাট্টা দিয়ে থাকে। এই বাট্টাকে নগদ বাট্টা বলে। প্রাপ্ত বাট্টা ক্রেতার জন্য আয়, প্রদত্ত বাট্টা বিক্রেতার জন্য খরচ। আমি তিন ঘরা নগদান বই কি এটা বলতে গিয়ে নগদ বাট্টার বিষয়টা এখানে বলেছি। তোমরা এখানে লক্ষ্য করো যে নগদ উদ্বৃত্ত, ব্যাংক উদ্বৃত্ত এবং সেই সাথে প্রদত্ত বাট্টা ও প্রাপ্ত বাট্টার পরিমাণ জানা যায় এই তিন ঘরা নগদান বই থেকে। আমরা এখন তিন ঘরা নগদান বইয়ের একটি ছক দেখি। একই রকমভাবে পূর্বের দুঘরা নগদান বইয়ের মতোই, শুধু পার্থক্য এই, এখানে বাট্টা বলে একটা কলাম আর এদিকে বাট্টা বলে আরেকটি কলাম। অর্থাৎ ডেবিট দিকে এবং ক্রেডিট দিকে বাট্টা বলে একটা কলাম বাড়বে আর কি। অর্থাৎ নগদ টাকা, ব্যাংক টাকা এবং বাট্টার কলাম, এই নগদ টাকা, ব্যাংক টাকা আর বাট্টার কলাম। তোমরা এক ঘরা, দু ঘরা এবং তিন ঘরা নগদান বইয়ের ছক দেখতে পেলে। এবার নগদান বই প্রস্তুতে কয়েকটি বিশেষ সতর্কতা, অর্থাৎ আমরা অনেক সময় কিছু কিছু লেনদেনে কনফিউজড হই, সেই কনফিউশন দূর করার জন্য নগদান বই প্রস্তুতে কয়েকটি সতর্কতা অবলম্বন করতে হয়। সেটা হচ্ছে ডেবিট দিক জমার দিক, ক্রেডিট দিক খরচের দিক। এই একটি কথা তোমরা মনে রাখবে। নগদ টাকা ব্যাংকে জমা দিলে কন্ট্রা বা বিপরীত দাখিলা হয়, অর্থাৎ উভয় দিকে জাবেদা বসে। ব্যাংক থেকে অফিসের প্রয়োজনে উত্তোলন করলে কন্ট্রা বা বিপরীত দাখিলা হয়। এই দুটো আইটেম খেয়াল করো। নগদ টাকা ব্যাংকে জমা দিলে, আবার নগদ টাকা যদি ব্যাংক থেকে তোলা হয় এবং সেটা যদি অফিসের প্রয়োজনে হয় সেক্ষেত্রে কন্ট্রা এন্ট্রি হবে। আরেকটি লক্ষণীয় বিষয় দেখো, ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে ক্রেডিট দিকে ব্যাংক কলামে বসবে,
শুধুমাত্র ব্যাংক কলামে বসবে, এটা কিন্তু কন্ট্রা এন্ট্রি হবে না ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে। আরেকটি বিষয় দেখো, একজনের কাছ থেকে চেক পেয়ে অন্যজনকে প্রদান করলে উভয় দিকে নগদ কলামে বসে। অর্থাৎ একজনের কাছ থেকে কোনো চেক পেয়ে যদি অন্যজনকে প্রদান করা হয় তখন উভয় দিক বলতে ডেবিট দিক এবং ক্রেডিট দিক নগদ কলামে বসবে। চেকে পণ্য বা মাল বিক্রয় করলে ডেবিট দিকে নগদ কলামে বসবে। চেকে পণ্য বা মাল ক্রয় করলে ক্রেডিট দিকে ব্যাংক কলামে বসবে। একটা বলা হয়েছে নগদ কলামে, একটা বলা হয়েছে ব্যাংক কলামে। অর্থাৎ চেকে পণ্য ক্রয় করলে ব্যাংক থেকে টাকা চলে যায়, তাহলে ব্যাংক কলামে। আর চেকে পণ্য বা মাল বিক্রয় করলে সেটাকে আমরা নগদ মনে করে লিখব। চেকটা সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা না হওয়া পর্যন্ত আমরা নগদ ধরে নগদ কলামে লিখব। বিবরণ কলামে নগদান হিসাব ডেবিট বা ক্রেডিট লিখলে নগদ কলামে টাকা বসবে না। অর্থাৎ আমরা যখন নগদান হিসাব বলে লিখব তখন ওই টাকাটা নগদ কলামে না বসে ব্যাংক কলামে বসবে। আবার বিবরণ কলামে ব্যাংক হিসাব ডেবিট বা ক্রেডিট লিখলে ব্যাংক কলামে টাকা বসবে না। অর্থাৎ ব্যাংক হিসাব যদি আমরা লিখি সেক্ষেত্রে ব্যাংকের ঘরে টাকা না বসে নগদের ঘরে বসবে। এই কয়েকটি বিষয় একটু খেয়াল রাখতে হবে। এবার দেখি কন্ট্রা বা বিপরীত দাখিলা কি। যে সকল লেনদেনের ফলে একই নগদান বইতে নগদান হিসাব ও ব্যাংক হিসাব দুটোই একসাথে প্রভাবিত হয় ওই সকল লেনদেন সমূহকে বিপরীত দাখিলা বা কন্ট্রা এন্ট্রি বলে। অর্থাৎ ডেবিট দিকে নগদ কলামে লিপিবদ্ধ করা হলে ক্রেডিট দিকে ব্যাংক কলামে লিপিবদ্ধ করা হয়। আবার ডেবিট দিকে ব্যাংক কলামে লিপিবদ্ধ করা হলে ক্রেডিট দিকে নগদ কলামে লিপিবদ্ধ করা হয়। আর ওই এন্ট্রি হলো কন্ট্রা এন্ট্রি। হয়তো সংজ্ঞার আলোচনায় বা থিওরিটিক্যাল আলোচনায় অনেকের বুঝতে সমস্যা হচ্ছে। আমি বাস্তব বা প্র্যাকটিসে এলে কোনো সমস্যার সমাধান করতে গেলে এই বিষয়টি আরেকটু সহজ হবে। এবার দেখো ব্যাংক সংক্রান্ত লেনদেন, মানে এমন কিছু লেনদেন আছে যেটা ব্যাংক রিলেটেড। কি ধরনের লেনদেন সেগুলো আমরা একটু জেনে নিই। নগদ অর্থ ব্যাংকে জমা দান, ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, জমাকৃত চেক প্রত্যাখ্যান, ইস্যুকৃত বা প্রদত্ত চেক প্রত্যাখ্যান, প্রাপ্ত চেক তৃতীয় পক্ষকে হস্তান্তর, ব্যাংক সুদ মঞ্জুর, ব্যাংক কর্তৃক ধার্যকৃত সুদ ও চার্জ। অর্থাৎ এই লেনদেনগুলো ঘটলে সেটা ব্যাংক সংক্রান্ত লেনদেন বা ব্যাংক রিলেটেড। তা একটু তোমাদের সামনে তুলে ধরলাম মাত্র। আমরা এখন একটি সমস্যা নিয়ে আলোচনা করব। আমি এখানে একটি সম্পূর্ণ প্রশ্ন তুলে ধরেছি। এই প্রশ্নটা সমাধান করব, তোমরা ভালোভাবে লক্ষ্য করো। মেসার্স মাহবুব অ্যান্ড কোম্পানি এর 2011 সালের মার্চ মাসের লেনদেনগুলো নিম্নরূপ। মার্চ 1 তারিখে হাতে নগদ 20,000 টাকা এবং ব্যাংক জমার উদ্বৃত্ত 44,000 টাকা। অর্থাৎ মেসার্স মাহবুব হাতে নগদ টাকা 20,000 আর ব্যাংক জমার উদ্বৃত্ত 44,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো আর কি। মার্চ 2 তারিখে নগদে মাল ক্রয় 20,000 টাকা এবং নগদে মাল বিক্রয় 30,000 টাকা। 8 তারিখে ব্যাংকে জমা দেওয়া হলো 30,000 টাকা। 10 তারিখে কর্মচারীদের বেতন নগদে 10,000 টাকা প্রদত্ত হলো। 14তে বলেছে অফিসের প্রয়োজনে 36,000 টাকা এবং ব্যক্তিগত প্রয়োজনে 8,000 টাকা ব্যাংক হতে উত্তোলন করা হলো। 16 তারিখে বলেছে 20,000 টাকার মাল বিক্রি করে নগদে 12,000 টাকা এবং অবশিষ্ট টাকার চেক পাওয়া গেল এবং চেকখানি সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হলো। 30 তারিখে বলেছে সমাপনী নগদ উদ্বৃত্ত 6,000 টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দাও। করণীয়তে বলছে উপর্যুক্ত তথ্য থেকে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় ঘর বিশিষ্ট নগদান বই তৈরি করো। এখানে
কয় ঘরা কিছু বলে নাই, বলছে এই তথ্য থেকে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় ঘর বিশিষ্ট বই তৈরি করতে বলেছে। এই অঙ্কে কোনো বাট্টার কথা বলা নাই, তাহলে আমরা এই অঙ্কটি দুঘরা নগদান বইতে সম্পূর্ণ করতে পারি, মানে সমাধান করতে পারি। এখানে খেয়াল করো, প্রয়োজনীয় ঘর বিশিষ্ট নগদান বই, অর্থাৎ তোমাকে খুঁজে নিতে হবে যে তুমি এক ঘরা, দু ঘরা না তিন ঘরাতে করবা। বাট্টা নেই, তাই দু ঘরা, কারণ এখানে ব্যাংকের সাথে রিলেটেড কিছু লেনদেনও আছে, তাই আমরা এক ঘরাতে করব না। এই প্রয়োজনীয় ঘর বিশিষ্ট নগদান বই তৈরি করো বললে। এবার দেখো যে হাতে নগদ 20,000, অর্থাৎ 20,000 টাকা তার ক্যাশ ছিল, আর ব্যাংক জমার উদ্বৃত্ত 44,000 টাকা। এইটা নিয়ে সে ব্যবসা শুরু করেছে। এর সমাধান কিভাবে করতে হয় এসো আমরা দেখি। মেসার্স মাহবুব অ্যান্ড কোম্পানি দুঘরা নগদান বই। আমরা নগদান বইয়ের একটা ছক কেটেছি। আমি খুব ধীরে ধীরে বলবো যাতে তোমরা অঙ্কটা এই ভিডিও দেখেই বুঝতে পারো। যে সকল ছাত্রছাত্রী একাদশ শ্রেণী হতে উত্তীর্ণ হয়ে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়ন করছে, তারাও এই দুঘরা এবং তিন ঘরা নগদান বই আমি পর্যায়ক্রমে আলোচনা করব। তোমরা যদি এটা দেখে থাকো তাহলে তোমাদের উপকার হবে এই মনে করি। আমি মার্চ 1 ব্যালেন্স বিডি 20,000 আর 44,000, অর্থাৎ 20,000 টাকা সে নগদ টাকা নিয়ে এসেছে আর 44,000 টাকার ব্যাংক ব্যালেন্স ছিল। আমি এখানে বিডি বলে লিখে দেখালাম। আমি এখানে নগদান অবলিক ব্যাংক হিসাব লিখেছি। এর অর্থ হচ্ছে এটা একটা খতিয়ান, তাই তোমরা যখন লেনদেনগুলো এই খতিয়ানে অন্তর্ভুক্ত করবে তখন এটাকে একদিক দিয়ে নগদান হিসাব ধরবে এবং আরেক দিক দিয়ে এটাকে ব্যাংক হিসাব ধরবে। নগদান হিসাব ধরে লেনদেনগুলো খতিয়ানে অন্তর্ভুক্ত করবে, ঠিক ব্যাংক হিসাব ধরে লেনদেনগুলো খতিয়ানে অন্তর্ভুক্ত করবে। এই দুটো জিনিস যদি ধরতে পারো এই টাইটেল বা শিরোনামে, তাহলে যে এটা ধরে করতে পারবে তার কাছে এই নগদান বই করতে সহজ হবে। অর্থাৎ আমি আবার বলছি, এটা দুঘরা নগদান বই লেখা আছে, এটাকে তুমি নগদান হিসাব আবার একই সাথে ব্যাংক হিসাব মনে করে সমস্যার সমাধান করবে, তাহলে খুব সহজেই অঙ্ক করতে পারবে। এসো দেখি। আমার প্রশ্নে মার্চের 2 তারিখে ছিল নগদে মাল ক্রয় 20,000 টাকা এবং নগদে মাল বিক্রয় 30,000 টাকা। এটা আমার প্রশ্নে ছিল। আমরা এর জাবেদা কি হয় একটু দেখে নিই। এর জাবেদা হয় ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। নগদে মাল কিনেছে, তাই ক্রয় হিসাব ডেবিট, আর নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। এটা এই জাবেদাকে কি করে আমরা এই খতিয়ানে অন্তর্ভুক্ত করব? দেখো, আমি এটাকে এখন নগদান হিসাব ধরছি, কারণ আমার জাবেদা এখানে নগদান হিসাব আছে। নগদান হিসাব যদি ধরি, নগদান হিসাবের ক্রেডিট সাইডে ক্রয় হিসাব বলে লিখব। এই যে নগদান হিসাবের ক্রেডিট সাইড দিয়ে ক্রয় হিসাব বলে লিখলাম 20,000 টাকা। এবার দেখো, ওই একই তারিখে নগদে মাল বিক্রয় 30,000, তার জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। অর্থাৎ নগদান হিসাবের ডেবিট সাইডে বিক্রয় বলে লিখব, নগদান হিসাবের ডেবিট সাইডে বিক্রয় বলে লিখলাম 30,000 টাকা। অর্থাৎ এখানে লেনদেন দুটো, তাই দুটো জাবেদা আমি দেখিয়েছি, সেই সাথে খতিয়ানে কিভাবে অন্তর্ভুক্ত করতে হয় তাও দেখালাম। আর একটা লেনদেন দেখো, ব্যাংকে জমা দেওয়া হলো 30,000 টাকা। তাহলে এর জাবেদা হয় ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমি একটু আগে বললাম এই খতিয়ানের শিরোনাম এটাই নগদান হিসাব, এটাই ব্যাংক হিসাব। তাহলে আমার এখানে জাবেদাও হয়েছে ব্যাংক হিসাব, নগদান হিসাব দুটোই আছে, তাই এটাকে কন্ট্রা এন্ট্রি ধরব। এক সময় এটাকে ব্যাংক হিসাব ধরে লিখব, এক সময় এটাকে নগদান হিসাব ধরে লিখব। দেখো,
আমি যদি প্রথমে এটাকে ব্যাংক হিসাব ধরে লিখি তাহলে ব্যাংকের ডেবিট সাইডে নগদান বলে লিখব না, আগে এটা লিখেছি আমি, নগদান হিসাবের ক্রেডিট সাইডে, তাহলে নগদান হিসাবের ক্রেডিট সাইডে ব্যাংক বলে লিখেছি, এই যে লিখেছি আমি 30,000। আবার দেখো কন্টা এন্ট্রি বলে এটাকে ব্যাংক ধরে যদি লিখি তাহলে ব্যাংকের ডেবিট সাইডে, ব্যাংক হিসাবের ডেবিট সাইডে নগদান বলে লিখবো, এই যে নগদান বলে লিখেছি 30,000। আমি একটু আগে থিওরিটিক্যাল আলোচনায় বলেছিলাম যে কোনো বিবরণের ঘরে নগদান হিসাব লিখলে সেটা নগদের ঘরে টাকা বসে না, ব্যাংকের ঘরে বসে। আবার বিবরণের ঘরে ব্যাংক হিসাব লিখলে সেটা ব্যাংকের ঘরে টাকা না বসে নগদে বসে। এটা একটা মনে রাখার কৌশল, আর বুঝে করলে আমি তো সেটা ব্যাখ্যা দিচ্ছি যে এটাকে নগদান হিসাব এবং এটাকে ব্যাংক হিসাব ধরে এই লেনদেন অন্তর্ভুক্ত করবে। তোমরা কন্টা এন্ট্রি বুঝলে। এবার দেখো আরেকটি লেনদেন, কর্মচারীদের বেতন নগদে 10,000 টাকা প্রদত্ত হলো। এর জাবেদা হবে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে কিভাবে খতিয়ানে অন্তর্ভুক্ত হবে দেখো, নগদান হিসাবের ক্রেডিট সাইডে, এই যে নগদান হিসাবের ক্রেডিট সাইডে বেতন বলে লিখলাম 10,000। আরেকটি লেনদেন, অফিসের প্রয়োজনে 36,000 টাকা এবং ব্যক্তিগত প্রয়োজনে 8,000 টাকা ব্যাংক হতে উত্তোলন করা হলো। এখানে দেখো দুইটি লেনদেন, অফিসের প্রয়োজনে 36,000 টাকা আর ব্যক্তিগত প্রয়োজনে 8,000 টাকা ব্যাংক হতে উত্তোলন। অফিসের প্রয়োজনে উত্তোলন করলে এটা কন্টা এন্ট্রি হবে, আর ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে কন্টা এন্ট্রি হবে না। তাহলে আমরা 36,000 টাকাটা যদি লিখি যে অফিসের প্রয়োজনে, তার জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এই যে একটু আগে যেটা বললাম এটা একটা কন্টা এন্ট্রি, আমি বারবার একই আলোচনা করে সময় দীর্ঘায়িত করব না। তাহলে এটা একটা কন্টা এন্ট্রি, এটাকে নগদান হিসাব ধরে একবার লিখবা, এটাকে ব্যাংক হিসাব ধরে আরেকবার লিখবা। আমি যদি লিখি ব্যাংক হিসাবের ক্রেডিট সাইডে নগদান বলে লিখব, যে ব্যাংক হিসাবের ক্রেডিট সাইডে নগদান বলে লিখেছি 36,000। একইভাবে নগদান হিসাবের ডেবিট সাইডে ব্যাংক বলে লিখব, নগদান হিসাবের ডেবিট সাইডে ব্যাংক বলে লিখেছি 36,000। কন্টা এন্ট্রি কতে কন্টা এন্ট্রি বোঝায়। আরেকটা লেনদেন ছিল যে অফিসের প্রয়োজনে কি ব্যক্তিগত প্রয়োজনে 8,000 টাকা উত্তোলন, তাহলে উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। এটা কন্টা এন্ট্রি হবে না, কারণ এখানে শুধু নগদান ক্রেডিট আছে। তাহলে নগদান হিসাবের ক্রেডিট সাইডে উত্তোলন বলে লিখব, নগদান হিসাবের ক্রেডিট সাইডে উত্তোলন বলে লিখব 8,000 টাকা। এবার আরও একটি লেনদেন তোমাদের সামনে তুলে ধরেছি, 20,000 টাকার মাল বিক্রি করে নগদে 12,000 টাকা এবং অবশিষ্ট টাকা চেক পাওয়া গেল এবং চেকখানি সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হলো। এখানে একটু লক্ষণীয় বিষয়, মাল বিক্রি করে নগদে 12,000 টাকা কিন্তু বিক্রি করেছে 20,000 টাকা, অবশিষ্ট যে 8,000 টাকা সেটা একটা চেক পেয়েছে এবং চেকটি সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দিয়েছে। তাহলে আমাদের জাবেদা হবে নগদান ডেবিট 12,000 আর ব্যাংকে জমা দিয়েছে বলে ব্যাংক ডেবিট 8,000 আর মোট বিক্রি করেছে 20,000, বিক্রয় হিসাব ক্রেডিট। এটা কিভাবে অন্তর্ভুক্ত হবে, এটাকেই নগদান এটাকেই ব্যাংক ধরবো, তাহলে বিক্রয় বলে লিখব 20,000 ক্রেডিট। এই যে এরকম বিক্রয় হিসাব নগদের ঘরেও গেল ব্যাংকের ঘরেও গেল। এইবার দেখো 30 তারিখে সমাপনী নগদ উদ্বৃত্ত 6,000 টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দাও। খুব ভালোভাবে লক্ষ্য করো, এই লেনদেনটি সমাপনী নগদ উদ্বৃত্ত, অর্থাৎ এই যে নগদ এর একটা ব্যালেন্স করতে হবে, সেই উদ্বৃত্ত অর্থাৎ সিডি ব্যালেন্স 6,000 টাকা রেখে, অর্থাৎ 6,000 টাকা রেখে আর যে বাদবাকি টাকা সেটা আবার ব্যাংকে জমা দিতে হবে। অর্থাৎ তারা নগদে কারবারে রাখতে চাচ্ছে না, চুরি টুরি হয়ে যেতে পারে, তাই ব্যাংকে জমা দেবে, কিন্তু নগদ উদ্বৃত্ত 6,000 টাকা রাখতে হবে। তাহলে আগে আমাদের ব্যালেন্স তৈরি করতে হবে। দেখো আমরা ব্যালেন্স তৈরি করতে হলে এই নগদের কলাম আর এই নগদের কলামের ভিতর এই পাশে বেশি 98,000 টাকা, সেই 98,000 টাকায় আমরা এখানে লিখেছি। লেখার পর ব্যালেন্স বের করব, অর্থাৎ ব্যালেন্সিং ফিগার কত হয়, সেটা হচ্ছে 6,000 টাকা সে সিডি রাখতে বলেছে, অর্থাৎ উদ্বৃত্ত 6,000 রাখতে বলেছে। আমরা একটু ফাঁকা দিয়ে, যেখানে আমি ফাঁকা, এখানে আর একটা হিসাবের নাম যাবে, একটু ফাঁকা রেখে লিখলাম 31 তারিখে ব্যালেন্স সিডি 6,000, অর্থাৎ নগদের সিডি 6,000 টাকা রাখতে বলেছে,
তাই আমি 6,000 টাকা দেখালাম, আর বাদ বাকি 32,000। দ্যাট মিন্স 98,000 থেকে এইগুলোর যোগফল বিয়োগ করলে যে টাকাটা হয় 32 আর 6 38,000 টাকা ব্যালেন্সিং ফিগার হতো। তার মধ্যে সিডি ব্যালেন্স 6,000 আর 32,000 অবশিষ্ট টাকা, সেটা ব্যাংকে জমা দেবে। ব্যাংকে জমা দেওয়ার জাবেদা কি হয় আমি এখানে দেখাচ্ছি। ব্যাংক ডেবিট আর নগদান ক্রেডিট, অর্থাৎ এটাকে যদি আমি আর নগদান হিসাব ধরি, তাহলে নগদান হিসাবের ক্রেডিট সাইডে ব্যাংক হিসাব বলে লিখবো। এই যে এখানে লিখলাম ব্যাংক হিসাব 32,000। ঠিক একইভাবে এদিকেও আসবে কন্ট্রা এন্ট্রি, এটাকে যদি আমি ব্যাংক হিসাব ধরি তাহলে ব্যাংক ডেবিট আর নগদান ক্রেডিট 32,000। এইভাবে আমরা এই ধরনের আইটেম যেগুলো উদ্বৃত্ত এত টাকা রেখে বাদ বাকি টাকা তুলে নিচ্ছে বা ব্যাংকে জমা দিচ্ছে, এরকম করলে আমরা প্রথমে নগদটা ব্যালেন্স করে নিয়ে তারপরে ব্যাংক করব। এখন আমরা দেখি ব্যাংকের ব্যালেন্স কিভাবে বের করব। এখানে ব্যাংকের মোট 1,14,000, এদিকেও লিখলাম 1,14,000। এটার যোগফল বেশি তাই এখানে লিখে দেখাইছি। এবার এই দুটো, এটার থেকে এই দুটোর যোগফল বিয়োগ করে আমরা সিডি ব্যালেন্স পেলাম 70,000 টাকা। এটাই এপ্রিল 1 তারিখে ব্যালেন্স বিডি বলে 6,000 আর 70,000, এইটাই এখানে গেল। অর্থাৎ কেউ যদি বলে যে এপ্রিলের 1 তারিখে কারবারের নগদ টাকা কত, 6,000, এপ্রিলের 1 তারিখে কারবারের ব্যাংক ব্যালেন্স কত, 70,000। আমি আমার সাধ্যমতো আলোচনা করলাম, তোমরা আশা করি দুঘরা নগদান বই সম্পর্কে বুঝতে পেরেছ। আমি এই নগদান বইটি মানে এক নজরে তোমাদের সামনে তুলে ধরলাম এবং এখানে এই ব্যালেন্সিং ফিগার কিভাবে বের করে এখানে দেখাচ্ছি। মোট নগদ প্রাপ্তি 98,000, এই যে নগদ প্রাপ্তি 98,000, বাদ নগদ প্রদান 60,000। এই 60,000 আসছে 30, 20, 50, 10, 60। এই 60,000 হচ্ছে নগদ প্রদান, বিয়োগ করলে 38,000। এই যে বললাম আমি একটু আগে 32 আর 6 38,000। এই 38,000 ব্যালেন্সিং ফিগার, তার মধ্যে হাতে রাখা নগদ 6,000, অর্থাৎ সিডি ব্যালেন্স 6,000 রাখতে বলেছে। সেই 6,000 মাইনাস করে 32,000 হচ্ছে ব্যাংকে জমাকৃত, অর্থাৎ যে টাকাটা আমরা 32,000 ব্যাংকে জমা দিলাম। অর্থাৎ সিডি বের করে তারপরে বাদবাকি টাকা হচ্ছে আমরা ব্যাংকে আবার জমা দিয়েছি। এইভাবেও কেউ যদি পারো এভাবেও করতে পারো। এবার তোমাদের সামনে একটি দলীয় কাজ দিচ্ছি। এটা একটা অনলাইন ক্লাস, ভিডিও দেখছো তোমরা। এখানে দলীয় কাজ এইভাবে নেওয়া সম্ভব নয়। আমি প্রশ্নের নমুনা কেমন হতে পারে তাই তোমাদের সামনে একটু তুলে ধরেছি। এখানে এটুকু তোমরা পড়ো এবং দেখেছে লেনদেন সমূহ দুঘরা নগদান বইতে লিপিবদ্ধ করো এবং মাসের শেষ তারিখের উদ্বৃত্ত ও ব্যাংক জমার পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ 2 ঘরা নগদান বইতে লিপিবদ্ধ করতে বলেছে লেনদেনগুলো এবং মাসের শেষে যে উদ্বৃত্ত আর ব্যাংক জমার পরিমাণ কত হয় সেটা দেখাতে বলেছে। একটা দলীয় কাজ, তোমরা যদি মনে করো নিজেরা যাচাই করতে পারো নিজেদেরকে। একক কাজ, 1 ঘরা নগদান বই কি, কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা কি তা বিশ্লেষণ করো। 3 ঘরা নগদান বই কি, এগুলো তোমরা নিজেরা পারো কিনা নিজেরাই যাচাই করো। মূল্যায়ন, নগদান বই কি, খুচরা নগদান বই কত প্রকার ও কী কী, 2 ঘরা নগদান বই কি, 3 ঘরা নগদান বই কি, কন্ট্রা দাখিলা কি, ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলি কি কি, প্রধান ক্যাশিয়ার পেটি ক্যাশিয়ারকে অগ্রদত্ত নিয়মে 500 টাকা প্রদান করলে এর জাবেদা কী হবে, এগুলো নিজেরা পারো কিনা যাচাই করো নিজেরাই। বাড়ির কাজ, এই ধরনের একটি প্রশ্ন সাধারণত পরীক্ষায় ক, খ, গ 2, 4, 4 এইভাবে মোট 10 মার্কের আসে। যে সমস্ত লেনদেন নগদান বইয়ে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো। যে সমস্ত লেনদেন নগদান বইয়ে অন্তর্ভুক্ত হবে না তাদের জাবেদা দাখিলা দাও। উপরোক্ত তথ্যের আলোকে যমুনা ট্রেডার্সের একটি উপযুক্ত নগদান বই প্রস্তুত করো। এইভাবে প্রশ্নে আসে পরীক্ষায়, তোমরা একটু দেখো এবং বাড়িতে নিজেরাই করার চেষ্টা করো। আমাদের পরবর্তী পাঠ 3 ঘরা নগদান বহি বা ট্রিপল কলাম ক্যাশবুক।
সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।